আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই বাংলাদেশের অভ্যন্তরীণ হাজারো সমস্যা, আমাদের রাজনীতি, অর্থনীতি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রশাসনের দূরত্ব, প্রশাসনের সঙ্গে জনগণের দূরত্ব, এরপর অন্তর্বর্তীকালীন সরকারের যে পাহাড় সম সমস্যা, শেখ হাসিনা যে সাবেক প্রধানমন্ত্রী ভারতে আছেন, তিনি সেখান থেকে টুস করে এইমাত্র বাংলাদেশে ঢুকে পড়েন। বেগম খালেদা জিয়া কবে দেশের বাইরে চিকিৎসা নিতে যাবেন, কেন তার দেরি হচ্ছে? তারপর তারেক রহমান সাহেব কেন আসতে পারছেন না? আবার ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে সেটা হলো ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো পাগল হয়ে গিয়েছে। আবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতায় থাকার জন্য পাগলপারা হয়ে পড়েছে। এই সকল চলমান সমস্যা, আলাপ আলোচনা সবকিছুর ঊর্ধ্বে গত প্রায় ১ মাস ধরে আমরা মার্কিন নির্বাচন নিয়ে বেশ উদ্বিগ্ন এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিয়ে এই বাংলাদেশে এইবারে যতটা আলাপ আলোচনা হচ্ছে এখনো পর্যন্ত এমনটি আসলে আমি আমার জন্মে কখনো দেখিনি। আমাদের দেশের একটা বিরাট অংশের লোক আমেরিকাতে থাকেন, প্রবাসী ভাই বোনেরা। তারা কেউ রিপাবলিকান সমর্থক, কেউ হয়তো ডেমোক্র্যাট সমর্থক, তাদের আত্মীয়-স্বজনরা মিলে আমরা বাংলাদেশে বসে বিভিন্ন রকম সমীকরণ করার চেষ্টা করেছি অতীতকালে। কিন্তু এইবার এই প্রথম ডোনাল্ড ট্রাম্প এলে আমাদের দেশের রাজনীতির কি হবে, কিংবা যদি কমলা হ্যারিস বিজয়ী হন তাহলেই বা রাজনীতির কি হবে, এই বিষয়গুলো নিয়ে নানা রকম আলাপ আলোচনা হচ্ছিল দীর্ঘদিন থেকে। আওয়ামী লীগের যারা লোকজন তারা ধরে নিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে তাদের তকদির খুলে যাবে এবং নরেন্দ্র মোদীরও তকদির খুলে যাবে। এবং আওয়ামী লীগের সভানেত্রী যেভাবে হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন বাংলাদেশে ঢুকে পড়ার, এটা অসম্ভব কিছু হবে না যদি ডোনাল্ড ট্রাম্প জিতে যান। আর অন্যদিকে যদি ডোনাল্ড ট্রাম্প তার যে ক্যারেক্টারিস্টিক্স সেটার উপর স্ট্যান্ড থাকেন, তাহলে বর্তমান যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সত্যিকার অর্থে বিপদে পড়বেন। কারণটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক কখনোই ভালো ছিল না। ২ নম্বর হলো যে উনি অর্থাৎ বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি তার সুদীর্ঘ জীবনে আমেরিকার যে লবিং বা সেখানে তার যে চলাফেরা সবই ডেমোক্র্যাটদের সাথে। তার বন্ধু ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন, এবং সেই হিলারি ক্লিন্টনের যে ফাউন্ডেশন রয়েছে, ক্লিন্টন ফাউন্ডেশন, সেখানে তিনি বিশাল একটা অ্যামাউন্ট, অকল্পনীয় বিশাল একটা অ্যামাউন্ট তিনি সেখানে দান করেছেন। এবং আমেরিকাতে যে কটি প্রতিষ্ঠান খুবই বিতর্কিত, যারা টাকা নিয়ে অনেক বেশি ওকালতি করেন, তাদের মধ্যে ক্লিন্টন ফাউন্ডেশনের যথেষ্ট বদনাম আছে। তো সেই দিক থেকে ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে, বিল ক্লিন্টনের সঙ্গে, হিলারি ক্লিন্টনের সঙ্গে এবং ডেমোক্র্যাটদের সঙ্গে যে সম্পর্ক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক, এটি এই সময়টিতে এসে তার জন্য অবশ্যই শুভ ফল বয়ে আনবে না। অন্যদিকে নরেন্দ্র মোদী, তিনি সম্ভবত অপেক্ষা করছিলেন। এর কারণ হলো বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন এবং বিবর্তন ঘটে গেছে, এই পরিবর্তন এবং বিবর্তনের প্রেক্ষিতে নরেন্দ্র মোদী বলতে গেলে চুপ আছেন। জয়শঙ্কর, তাদের যে পররাষ্ট্র মন্ত্রী রয়েছেন, তিনিও চুপ রয়েছেন এবং তারা সম্ভবত মার্কিন নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন। তো এখন নির্বাচন হয়ে গেল এবং আমি যখন এই ভিডিওটা করছি তখন 99.99% বলতে গেলে একদম 100% ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিশ্চিত হয়ে গিয়েছে। এবং আমেরিকাতে এবং ভারতে ইতিমধ্যে খুশির বন্যা বয়ে চলছে। আর আওয়ামী লীগের লোকজনদের মধ্যেও খুশির বন্যা বয়ে চলছে। আর সঙ্গত কারণে আওয়ামী বিরোধী যারা শক্তি, তারা নানা রকম হিসাব মেলানোর চেষ্টা করছেন, কিসেতে কি হবে, কোন দিকে যাবে বা কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে। তো এরই মধ্যে এখন এই মুহূর্তে দেশের বাইরে ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি আছেন
যেমন তিনি দেখলাম যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প আসলেও কোনো ক্ষতি হবে না, এর কারণ হলো রিপাবলিকানদের সাথে ইউনূস স্যারের একটা ভালো সম্পর্ক রয়েছে। তো এই যে ডক্টর ইউনূস ম্যাজিক এবং তার সঙ্গে রিপাবলিকানদের সাথে ভালো সম্পর্ক রয়েছে, এটা তো আমরা জানতে চাই নাই গো বাবা। এটা এই মুহূর্তে যে বলা মানেই এক ধরনের দুর্বলতা প্রকাশ। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে একটু দেখে নিই যে এই মুহূর্তে আমাদের সঙ্গে কারা কারা লাইভে আছেন আর কতজন আছেন। সম্মানিত দর্শক, কমলার বনবাস সবাই এখানে তো মনে হচ্ছে যে বেশিরভাগই জয় বাংলার লোকজন আছে, এবং ইদানিং দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষই বিশেষ করে এই শেখ হাসিনার যে ভারত চলে যাওয়া, তারপরে থেকে বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়াতে জামাত শিবিরের যারা লোকজন, বিএনপির লোকজনের যে অনুপস্থিতি, এটা লক্ষ্য করা যাচ্ছে, এবং বিএনপির পরিবর্তে এখানে আওয়ামী লীগের লোকজনের জয় জয়কার দেখা যাচ্ছে। এবং আজকের এখানেও দেখলাম যে যারা দেখছেন তারা বেশিরভাগই আওয়ামী লীগের লোক, এবং আওয়ামী লীগের লোক সেহেতু এগুলো দিয়ে আর কিছু বলা দেখলাম, শুধু দেখছি যে কোনো নেগেটিভ কমেন্ট আসছে কিনা। রনি ভাই, আপনার কথা বিশ্বাস করি, দয়া করে অযৌক্তিক কোনো কথা বলে। হ্যাঁ, থ্যাংক ইউ মিস্টার নিয়াজ আহমেদ। রনি ভাই, আপনার কথা বিশ্বাস করি, দয়া করে অযৌক্তিক কোনো কথা বলেন না। নিয়াজ ভাই, আপনার প্রতি রহম করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি কোনো অবস্থাতেই আমার জবান, আমার বিবেক এবং বুদ্ধি, এটার সঙ্গে আমি প্রতারণা কোনোদিন করি নাই, করব না। আমি দেখুন অনেক কথাগুলো এই যে আগস্ট মাসের 7 তারিখ থেকে বলে যাচ্ছি, ক্রমাগতভাবে বলে যাচ্ছি, যেগুলো অনেকের পছন্দ হচ্ছে না, কিন্তু দেখেন এই 3 মাসের মাথায় এখন সারা বাংলাদেশ কিন্তু এই কথাই বলেছে। কিন্তু পুরো সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাস অনেক মানুষের গালাগাল কিন্তু আমাকে খেতে হয়েছে, অনেক দুর্নাম বদনাম আমাকে সহ্য করতে হয়েছে, কিন্তু এখন আসলে সেই দিকেই যাচ্ছে। তো কাজেই আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো কোনো অবস্থাতেই বায়াস হবে না, কারো পক্ষে ওইভাবে যাবে না বা কারো বিপক্ষে যাবে না। এখন যেটা আজকের প্রসঙ্গে আসি, সেটা হলো মিস্টার ডোনাল্ড ট্রাম্প। তিনি কার্যত একজন একরোখা প্রকৃতির মানুষ, যেদিকে যান সেদিকে যান এবং কোনো রকম ধার ধারেন না। যিনি বলেন বাংলাদেশের পক্ষে আছে, শেখ হাসিনার পক্ষে আছেন, ইউনূসের পক্ষে আছেন বা বিপক্ষে আছেন, সেইভাবে তিনি চলবেন, এবং তার চরিত্রে এবং কথাবার্তার মধ্যে কোনো রকম হেরফের কখনো হয়নি। যেটা বলেছেন বাপের বেটার মতো, সেটা কিন্তু করে ছেড়েছেন। এই যে করোনার সময়, এই করোনা যে একটা ভুয়া করোনা, এবং এটা যে চীনের একটা চক্রান্ত বা আন্তর্জাতিক ওষুধ কোম্পানিগুলোর একটা চক্রান্ত, এটা আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তিনি যে সাহসিকতা নিয়ে কথাগুলো বলেছিলেন, এবং তার প্রেক্ষিতে তিনি এই করোনার টিকা নেননি, তাকে জোর করে সেই করোনার টিকা দেওয়া হয়েছে এবং জোর করে বলা হয়েছে সে করোনা আক্রান্ত হয়েছে। তো ওই সময়টাতে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। এই ধরনের সততা তার আছে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তিনি উত্তর কোরিয়ার সাথে একটা বন্ধুত্ব করতে চেয়েছেন। 2 বার উত্তর কোরীয় নেতার সঙ্গে তিনি দেখা সাক্ষাৎ করেছেন। সমস্ত প্রোটোকল ভেঙে তিনি হেঁটে যেভাবে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন, এর মধ্যে তার একটা একগুঁয়েমি আছে, পাগলামি ভাব আছে। এবং আমেরিকানরা এই মুহূর্তে তাদের অর্থনীতির যে অবস্থা, তাদের রাজনীতির যে অবস্থা এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে মধ্যপ্রাচ্য নীতির কারণে তারা পুরো মধ্যপ্রাচ্যে খুব অসম্মান এবং অবমাননাকর অবস্থার মধ্যে পড়েছে। ওপেকের উপর তাদের কোনো রকম নিয়ন্ত্রণ নেই, মানে তেল বাণিজ্যের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এবং মধ্যপ্রাচ্যে আমেরিকানদের যে বন্ধু ছিল একমাত্র ইসরায়েল ছাড়া, সকল বন্ধু রাষ্ট্রগুলো এখন রাশিয়ার বন্ধু হয়ে গিয়েছে, চায়নার বন্ধু হয়ে গেছে। এটা আমেরিকার জন্য একটা মাথা ব্যথার কারণ। তারা আফগানিস্তানে পরাজিত হয়েছে, তারপরে চীনের সঙ্গে তারা পেরে উঠছে না। ইউরোপে ন্যাটো নিয়ে তাদের প্রচন্ড রকম নাজুক অবস্থা তৈরি হয়েছে আমেরিকার। এবং এই মুহূর্তে যে ইউক্রেন যুদ্ধ চলছে, এই যুদ্ধের ব্যয়ভার মেটানো আমেরিকার জনগণের পক্ষে সম্ভব হচ্ছে না। তো এই সময়টিতে তাদের একটা খ্যাপাটে পাগলাটে লোক তাদের খুব পছন্দ ছিল, এবং ডোনাল্ড ট্রাম্প ঠিক সেই জায়গাটাতে একটা আশার সঞ্চার করতে পেরেছেন এবং তিনি সেখানে এসেছেন। তো তিনি অনেকগুলো ঘোষণা দিয়েছেন এই যুদ্ধ বন্ধের বিষয়ে। তার সঙ্গে সঙ্গে তার কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন তিনি অভিবাসীদের ব্যাপারে প্রথম থেকেই খুব নেতিবাচক, যে আমেরিকাতে মেক্সিকোর লোক হোক, ইউরোপের লোক হোক, বাংলাদেশের লোক হোক, মিডল ইস্টের লোক হোক, কোনো অভিবাসীদেরকে তিনি ওইভাবে জায়গা দেবেন না। তো এরপরে আমেরিকানরা তাকে ভোট দিয়েছে। দ্বিতীয়ত মুসলমানদের ব্যাপারে, মুসলিম উম্মাদের ব্যাপারে তার একটা নিদারুণ নেতিবাচক, যাকে বলা হয়, মনোভাব রয়েছে।
ইসলামিক যে ফান্ডামেন্টালিজম এটা নিয়ে বা জঙ্গিবাদ যেটাকে বলা হয়, এটা নিয়ে তার নির্ধারণ যাকে বলে একটা আতঙ্ক তার মধ্যে কাজ করে। তো ফলে কি হচ্ছে, এখন বাংলাদেশে যে অবস্থা হচ্ছে, ইউনূস সরকারের ঘাড়ের উপর যেভাবে ইসলামাইজেশনটা বা ইসলামী দলগুলো যেভাবে চেপে বসেছে, এবং আমাদের দেশে এখন প্রতিদিনই একটার পর একটা যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো মূলত ডোনাল্ড ট্রাম্পকে আতঙ্কগ্রস্ত করে তুলবে। এবং তিনি যে টুইটারে মন্তব্য করেছেন যে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের প্রতি নির্যাতন হচ্ছে, তিনি যে কথাটি বলেননি সেটা হলো এখানে মুসলিম উগ্রবাদ মাথা ছাড়া দিয়ে উঠছে, জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠছে, যেগুলো শেখ হাসিনা বিভিন্ন সময় বর্ণনা করতেন বা অভিযোগ করতেন। আর এটাকে শেখ হাসিনা যারা বিরোধী লোকজন তারা বলতেন যে শেখ হাসিনা মূলত নাটক করছেন, তিনি মিথ্যা কথা বলছেন, ওখানে ডিবির যে মনির আছে, মনির জঙ্গি নাটক করছে টাকা পয়সা ধান্দা করার জন্য বা পশ্চিমাদের খুশি করার জন্য। কিন্তু মূল ব্যাপার হলো, আমি আমেরিকাতে দীর্ঘদিন ছিলাম, পড়াশোনার জন্য ছিলাম সেখানে। তো সেখানে দেখলাম যে আপনি তাদেরকে যতই বলেন না কেন, এই আমেরিকান জাতি কিছু কিছু জায়গাতে ভীষণ রকম কনজারভেটিভ। যেমন এই গায়ের চামড়া সাদা হতে হবে, হোয়াইট আমেরিকান। এখন এই জায়গাটা থেকে আপনি হয়তো 3 জেনারেশন 4 জেনারেশনে ভারতীয়, যেমন কমলার কথা চিন্তা করেন, সে আমেরিকান কিন্তু ওই যে তার একসময় ভারতীয় গন্ধ আছে, আফ্রিকান গন্ধ আছে, গায়ের চামড়াটা এখনো ডোনাল্ড ট্রাম্পের মতো হয়নি। তো এই বিষয়গুলো আমরা বাংলাদেশে বসে কল্পনা করতে পারি না। যারা আমেরিকাতে থাকেন বা যারা ইউরোপে থাকেন তারা খুব ভালো করে জানেন যে এখানে র্যাসিজমটা কতটা প্রকট। তো সেই দিক থেকে ডোনাল্ড ট্রাম্প ওখানে যে একটা হোয়াইট সোসাইটি, সাদাদেরকে কেন্দ্র করে যে একটা সমাজ গড়ে তুলতে চাচ্ছেন এবং সবকিছুর ঊর্ধ্বে তিনি আমেরিকাকে প্রাধান্য দিতে চাচ্ছেন এবং আমেরিকার অভ্যন্তরীণ বিষয় এবং অভ্যন্তরীণ বিষয়ের যে স্বার্থ তার কাছে সবার আগে। তো এই বিষয়গুলো তিনি যদি মনোযোগ দেন তাহলে সঙ্গত কারণে বহির্বিশ্বের যে মাতব্বরী জিনিসগুলো রয়েছে যুদ্ধ বিগ্রহ থেকে সেগুলো ধীরে ধীরে কমে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আমেরিকার অর্থনীতি ডোনাল্ড ট্রাম্পের আমলে ভালো ছিল, এখন যে অবস্থা আছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সেটা আরো ভালো হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের কি হবে, আমাদের এই বাংলাদেশে কি হবে, এটা নিয়েই মূলত এখন সবার আলাপ আলোচনা। আমার সিক্স সেন্স যেটা বলছে সেটা হলো যে বাংলাদেশে রাতারাতি একটা নির্বাচন হবে, তারপর একটা গণতান্ত্রিক ধারা ফিরে আসবে, কিংবা শেখ হাসিনা ভারতের যাকে বলে মদদে ফিরে আসবেন, রাজনীতি হবে, এসব জিনিসগুলো সুদূর পড়া হতো। এগুলোর ব্যাপারে আমার যে প্রেডিকশন 50-50 হতেও পারে, নাও হতে পারে, অসম্ভব কিছু নয়, কিন্তু একেবারে হবেই এটা কিন্তু বলা যাচ্ছে না। এর কারণ হলো একটা বিষয় আছে রাজনীতিতে, আমাদের দেশে কিন্তু 10 বছর সময়টা একটা কুফা টাইম, শাসনতন্ত্রের জন্য, তার স্বৈরতন্ত্রের জন্য একটা 10 বছরের একটা টাইম লিমিট থাকে। আমরা যখনই কোনো একটা ভালো সময় পেয়েছি তখন আমাদের 10 বছর সময় আমাদের জীবনে চমৎকার একটা ভালো সময় কেটেছে। যেমন ধরুন 91 থেকে 2001 পর্যন্ত, ইট ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট টাইম ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে সবচেয়ে একটা ভালো সময় গেছে, অর্থাৎ বিএনপির প্রথম শাসনামল এবং আওয়ামী লীগের প্রথম শাসনামল। এরপর থেকে এই যে আমরা গ্যাড়াকলে পড়ে এসেছি এবং সেখান থেকে আজকের যে গ্যাড়াকল, এই আজকের গ্যাড়াকল থেকে বের হতে আমার কাছে মনে হচ্ছে যে অন্ততপক্ষে 10 বছর সময় লাগবে। এখন এই 10 বছরের মধ্যে কি ঘটবে, এনিথিং মে হ্যাপেন, এনিথিং, যে কোনো সময় যে কোনো জিনিস ঘটে যেতে পারে। তবে যেহেতু ডোনাল্ড ট্রাম্প এসছেন, এক্ষেত্রে ভারত বাংলাদেশে চীনকে হটিয়ে এখানে তাদের একছত্র আধিপত্য কায়েম করার জন্য একটা লাইসেন্স তারা পেয়ে যাবে পশ্চিমাদের পক্ষ থেকে, যেটি হয়তো এই ডেমোক্র্যাটদের জমানাতে যেটি আশা করা যেত না, কিন্তু এটা এখন হবে। 2 নম্বর হলো, ভারত যদি শেখ হাসিনার ব্যাপারে সত্যিকার অর্থেই নাক গলাতে চায়, যেভাবে তারা অতীতে শ্রীলঙ্কাতে নাক গলিয়েছিল, শ্রীলঙ্কাতে আপনি একবার ভারতীয় সৈন্য কিন্তু পাঠানো হয়েছিল এবং সেটাকে কেন্দ্র করে সেখানে একজন প্রেসিডেন্ট নিহত হয়েছিলেন এবং শ্রীলঙ্কাতে সে ভারতীয় সৈন্য পাঠানোর কারণে তামিলদের সঙ্গে ভারতের যে গন্ডগোল হয়েছিল তার প্রেক্ষিতে রাজীব গান্ধীকে কিন্তু মরতে হয়েছিল। কিন্তু বাস্তবতা হলো ভারত কিন্তু শ্রীলঙ্কাতে সৈন্য পাঠিয়েছিল। একই অবস্থা নেপালের সঙ্গে, নেপালকেও তারা খুব সিরিয়াসলি যাকে বলে অকুপাই করেছিল এবং আমি একবার নেপালে গেলাম, গিয়ে দেখলাম সেখানে নেপালি মুদ্রা এবং ভারতীয় মুদ্রা সমান তালে চলছে এবং এখন
নেপাল তাদের অধীন নেই, কিন্তু নেপালকে কিন্তু তারা একসময় বলতে গেলে অকুপাই করে ফেলেছিল। মালদ্বীপের ক্ষেত্রেও তদ্রুপ। মালদ্বীপেও তারা একটা এভাবে মামুন আব্দুল গায়ুমের সময়টিতে তারা এত প্রভাব বিস্তার করেছিল যে মালদ্বীপে তারা সৈন্য পর্যন্ত পাঠিয়েছিল, এবং সেই সৈন্য এই কয়েকদিন আগে মিস্টার মইজ্জু তিনি ক্ষমতা আসার পরে সেই সৈন্য সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তো কাজেই বিভিন্ন দেশে আমরা হায়দ্রাবাদের নিজামকে সরানোর জন্য সেখানে যুদ্ধ, সৈন্য সমাবেশ, কাশ্মীরের ঘটনা তো আমরা জানি, আর সবচেয়ে হলো লেন্দুক দর্জির যে কাহিনী, এটা তো বলতে গেলে একেবারে মশহুর। তো সেই দিক থেকে আমাদের বাংলাদেশকে নিয়ে ভারত যদি সত্যিকার অর্থে নোংরা খেলা খেলতে চায়, সেটা শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করা হোক কিংবা এদেশে গণতন্ত্র হরণ করা হোক, তাদের দাবিদারি কোনো সরকারকে বসানো হোক, এই বিষয়গুলো ভারত যদি খেলতে চায়, দিল্লি যদি খেলতে চায় নেতিবাচক খেলা, সেক্ষেত্রে আমেরিকার যে প্রশাসন তারা চোখ বুজে থাকবে ডোনাল্ড ট্রাম্পের যাকে বলা হয় নেতৃত্বে। এটা আমি একেবারে নিশ্চিত বলতে পারি, এতে কোনো রকম সন্দেহ হবে না। এখানে ভারতের ইচ্ছা শক্তিটা প্রবল হয়ে গেল, আগে এটা সম্ভব ছিল না। ২ নম্বরে যেটি সেটি হলো এই যে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, তাদের সঙ্গে যে সম্পর্ক ছিল আমেরিকান লবির, পশ্চিমা লবির, এই জিনিসটা ক্লোজ হয়ে গেল, এই মুহূর্তে ক্লোজ হয়ে গেল। এখন এটা ডক্টর ইউনূস যদি আবার রিবিল্ড করতে পারেন, এটি তার একটা এক্সট্রাঅর্ডিনারি সফলতা হবে। আর তিনি যদি সেটা রিবিল্ড করতে না পারেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে আমরা যদি দেখি যে ডোনাল্ড ট্রাম্পকে উনি একটা টেলিফোন করেছেন এবং ওনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা হাই হ্যালো কথাবার্তা হয়েছে, আপনি ধরে নেবেন যে এটা একটা ইতিবাচক। আর তিনি বাংলাদেশ থেকে যদি খালি একটা মেসেজ দিলেন যে তোমাকে কংগ্রাচুলেশন জানালো, কিন্তু উনি যেভাবে নিজেকে প্রচার করে আসছিলেন যে হি ইজ অল ইন অল, মানে আমেরিকা, হোয়াইট হাউস বলতে, কংগ্রেস বলতে, সিনেট বলতে যা কিছু বোঝায়, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য নস্যি। উনি যাকে ইচ্ছা তাকে ভালোবাসতে পারেন, যাকে ইচ্ছা তাকে টেলিফোনে কথা বলতে পারেন, ইত্যাদি নানা রকম মিথ। তো এই সময়টিতে যদি আপনি আগামী ১ সপ্তাহের মধ্যে দেখেন যে বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি টেলিফোন করেছেন এবং ফোন করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং তাকে কংগ্রাচুলেশন করেছেন, এবং এটা ওয়ান টু ওয়ান ফোনে কথা হতে হবে, তাহলে বুঝতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস মোটামুটি আর ট্রাম্প সরকারের সঙ্গে কাজ চালিয়ে নেওয়ার মতো সম্পর্ক স্থাপন করতে পারবেন। আর তিনি যদি কেবলমাত্র তাকে কংগ্রাচুলেশন জানিয়ে একটা চিঠি দেন, ওই চিঠি পর্যন্ত যদি বগল বাজাতে থাকে আর এই সরকারের যারা লোকজন, ধরে নেবেন যে লক্ষণ বেশি ভালো না। আবার অন্যদিকে যেটি হচ্ছে সেটি হলো যে এই সময়টিতে জামায়াত ইসলামী, হেফাজত, তারপর চরমোনাই, এরপর তাবলিগের যে সাদ গ্রুপ ভার্সেস জুবায়ের গ্রুপ, যে জিনিসগুলো হচ্ছে, প্লাস বাংলাদেশি ইসকনের যে সমস্ত কর্মকাণ্ড চলছে বিশেষ করে চট্টগ্রামে, এই বিষয়গুলো যদি দেখেন যে আগামী ১ সপ্তাহের মধ্যে অবনতি হয়েছে, অর্থাৎ যারা মানে ইসলামপন্থী দলগুলো রয়েছে তারা নিজেদের মধ্যে বিসংবাদ করছে। তারপর ইসকন থেকে শুরু করে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও নিত্য নতুন প্ল্যান করছেন, পরিকল্পনা দিচ্ছেন এবং সরকারকে বিব্রত করছেন। আর যদি দেখেন যে আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা অতিমাত্রায় উৎসাহী হয়ে পড়েছেন, অর্থাৎ যেমন দেখলেন হঠাৎ করে ডক্টর হাসান মাহমুদ টেলিভিশন উদয় হয়েছেন এবং টেলিভিশন তার বক্তব্য প্রচার করছে। আমেরিকা থেকে খালিদ মহিউদ্দিন সাহেব, যে বিখ্যাত সাংবাদিক, এখন ঠিকানাতে আছেন, তিনি ছাত্রলীগ সভাপতির সাক্ষাৎকার নিচ্ছেন, সাদ্দামের সাক্ষাৎকার নিচ্ছেন। এই জিনিসগুলো যদি অহরহ ঘটতে থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকার ফাঁদের মধ্যে পড়ে গেছে, এবং সেই ফাঁদ থেকে তারা কিভাবে উদ্ধার পাবে সেটা আমি বলতে পারবো না, তবে এই বিষয়ে কিছু আলোচনা করবো। তার আগে আবার একটু চোখ বুলিয়ে আসি। সম্মানিত দর্শক, আজকের এই অনুষ্ঠানটা অনেকেই অংশগ্রহণ করেছেন, ৯৩১৯ জন। আমরা ১৯ মিনিট কথা বলেছি, এর মধ্যে ৯১৪ জন লাইক দিয়েছেন, অসংখ্য কমেন্ট। তো আমি শুধু দেখছি যে কোনো নেগেটিভ কমেন্ট আছে কিনা। যেটা রনি ভাই, আমাকে ভুল বুঝবেন না, আপনার বিশ্লেষণগুলো সুন্দর ও পরিষ্কার,
আগস্ট থেকে দেখছি আপনার প্রতিটা কথাই অলৌকিকভাবে মিলে গেছে। তাই আশা করি বলছি অযৌক্তিক কথা বললেন না। থ্যাংক ইউ। আমি ওই কথাটাই বলছি। আপনি আমার প্রতি বিশ্বাস রেখে বলেছেন তো এইজন্য আমি আপনাকে ওই কথা বলছি। নিয়াজ ভাই, বাংলাদেশের মধ্যে সবার বিচার বাংলা মাটিতে হবে। অনেকে অনেক কথা বলেছেন। আমি শুধু দেখছি যে কোনো নেতিবাচক কথা আছে কিনা, যে কথার উত্তর দেয়া যায়। পজিটিভ কথাই সব। আচ্ছা, একজন বলছেন যে শুনলাম প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চিকিৎসার নাম করে প্যারিসে চলে গেছেন। এটা আমি শুনি নাই, আপনি শুনতে পারেন। আল্লাহ ভালো জানেন। আমাদের এই যে এই দেখে বোঝা যায় যে আমাদের দেশে জনপ্রিয়তা পেতে খুব বেশি সময় লাগে না। আবার জনপ্রিয়তা হারাতেও খুব বেশি সময় লাগে না। তো সম্মানিত দর্শক, আমরা আর বেশিক্ষণ কথা বলব না। অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় ২০ মিনিট কথা বলেছি। যেটা শেষ করতে চাই সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন। সত্যিকার অর্থে এটি বাংলাদেশের জন্য পজিটিভ হবে যদি আমরা নিজের পায়ে নিজেরা দাঁড়ানোর চেষ্টা করি। এ কারণে আসলে সত্যিকার অর্থে তিনি বাংলাদেশকে নিয়ে এত চিন্তা ভাবনা করবেন না। তার সেন্ট মার্টিনে নিয়ে কোনো ইন্টারেস্ট থাকবে না। বাংলাদেশের কাছে বোয়িং বিক্রি করার জন্য ডেমোক্র্যাটদের মতো তিনি অত সময় বিনিয়োগ করবেন না। তবে হ্যাঁ, যেটি আওয়ামী লীগের জন্য পজিটিভ হতে পারে বা হবে, যেহেতু তিনি ব্যক্তিগত সম্পর্কটা খুব মেনটেন করেন। যেমন ধরুন পুতিনের সাথে তার বন্ধুত্ব, সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমানের সাথে তার বৈঠক, তার বন্ধুত্ব, খুবই বন্ধুত্ব। এবং শেখ হাসিনার সাথেও তার একটা ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে, এটা আমরা সবাই জানি। এবং অবাক করার ব্যাপার হলো যে শেখ হাসিনার ঠিক শেষ জামানাতে এবার যখন নির্বাচিত হলেন, তখন নজিরবিহীনভাবে সৌদি যুবরাজ বাংলাদেশে আসার জন্য কিন্তু ঘোষণা দিয়েছিলেন। দেওয়ার যে গভর্নমেন্ট প্ল্যান, যেটি এখন আমরা শুনতে পাচ্ছি না। তো এই জায়গাগুলোতে ব্যক্তিগত সম্পর্কে কিন্তু পৃথিবীতে অনেক কিছু হয়, অনেক কিছু হয়। তো সেই সম্পর্কটা যদি আওয়ামী লীগ হোল্ড করতে পারে, আর সেই সম্পর্কটা যদি ডোনাল্ড ট্রাম্প স্মরণ করেন এবং সেই সম্পর্কটার উপর ভিত্তি করে যদি কোনো কিছু তিনি পরিকল্পনা করেন তার চরিত্রের বাইরে গিয়ে, আমেরিকা ফার্স্ট এই নিয়মের বাইরে গিয়ে, আমেরিকা বৃহৎ রাষ্ট্রে অনেক কিছু তো এখানে হতে পারে। কিন্তু আমরা যারা সাধারণ জনগণ, আমরা সব আশঙ্কাকে বাদ দিয়ে আমরা আশাবাদী হতে চাই এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে চাই আল্লাহ যেন আমাদের এই দেশটিকে আরো সুন্দরভাবে পরিচালনা করার সুযোগ দেন এবং আমাদের যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারা যেন সত্যিকার অর্থে ভালো মানুষ হন, শিক্ষিত, সজ্জন, যোগ্য, দেশপ্রেমিক এবং যাদের সত্যিকার অর্থে রাজনীতি করার যোগ্যতা আছে। কোনো ফানুস, বেলুন বা কোনো ভুয়া, যাদের সত্যিকার কোনো যোগ্যতা নেই কিন্তু সবসময় শো করেন যে আমাদের অনেক যোগ্যতা আছে, কিন্তু দেখা গেল নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ জানেন না, গ্রামার জানেন না, কিন্তু ইংরেজিতে চিঠি লেখা শুরু করে দিয়েছেন। তো এরকম লোক যখন রাষ্ট্র ক্ষমতা আসে, তখন রাষ্ট্র ক্ষমতাটা মারাত্মক বিপর্যয় তৈরি হয়ে যায়। তো আমরা চাই যে এই রাষ্ট্র যোগ্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব দ্বারা পরিচালিত হোক। আবার আমাদের মিলিটারি, যাদের সত্যিকার মিলিটারি জিনিয়াস আছে, তারা পরিচালনা করুক। অর্থাৎ যে যেখানে যোগ্যতম ব্যক্তি, সেখানে যেন তিনি নিয়োগ লাভ করতে পারেন। এইরকম একটা অলৌকিক পরিবেশ সৃষ্টি করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন পেশ করছি।